মানুষের অনেক সময় অনেক ধরনের অ্যাক্সিডেন্টে হয় না। হ্যাঁ, আমার কিন্তু এটা সতর্কতা কখনো এটা হয় না। কখনো এটা হয় না কেন? আমি যখন থেকে আমি স্টুডেন্ট তখন থেকে আমি সবসময় রাইটটা ফলো করতাম। এই যে 5 রাইটস, একটা পেশেন্টে যখন আমি একটা ক্যাথেটার পুশ করতে যাচ্ছি, তাহলে আমার আগে অ্যানাটমিটা জানা লাগবে। আমি পড়াইছি না এখানে ক্যাথেটার করানোর সময় কি এই যে অ্যানাটমি যদি আপনি না জানেন, ওই যে আমাদের এখানে স্টুডেন্টের কে জানে আত্মীয় থান দিয়ে সিরিয়াস রাপসার ইউরেট্রা, মানে এগুলো খুব ডেঞ্জারাস। তাহলে আপনাকে জানতে হবে কি অ্যানাটমিটা না জানলে আপনি পুশিং করবেন কিভাবে, এটা ঢুকাবেন কিভাবে, পারবেন না পারবেন, কিন্তু অ্যানাটমি জানতে হবে। হ্যাঁ, তো সবাই বলে যে নার্স দিলে তো পড়ার দরকার কি, আর কেয়ার গিভার তুমি তো শুধু এটা করবো ওটা করবো, তোমার তো পড়ার দরকার। হ্যাঁ, তোমাদের তো পড়ার দরকার কি, তোমার পড়ার দরকার আছে। কি জন্য দরকার? ওই যে 10 বছর 25 বছর পরে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, আজকে হয় না, কালকে হয় না, পরশু হয় না, 1 বছর হয় না, 2 বছর হয় না, 3 বছর হয় না, কিন্তু একদিন না একদিন কিন্তু তোমার এটা তো এটা করাইছিল কে? একজন কেয়ার গিভার। হ্যাঁ, জিজ্ঞেস করলাম কোত্থেকে পাস করছে। হ্যাঁ, বললো নাম বললো, বলতেছি না। ওখান থেকে আসছে এবং পরে আমার ম্যানেজারকে ফোন করছে। ব্রেডিং যখন বেশি হচ্ছে, আমার ম্যানেজারকে ফোন করছে, ম্যানেজার আসছে। ম্যানেজার এসে আমাকে জিজ্ঞেস করলো যে বাবা কী এরকম, আমি কী করতে পারি, যেটা এখন আর কিছু করা যাবে না, অ্যাজ সুন অ্যাজ পসিবল হসপিটালাইজেশন করতে হবে। হ্যাঁ, কারণ এটা হয়তো অপারেশনও করা লাগতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা স্যার সমস্যা কি যদি স্যার ওই যে সংকোচন না হওয়ার আগে ওটা আবারও ক্যাথেটার ঢুকে দিচ্ছে। হ্যাঁ, ওটা মানে একটা মাসেল একটা ক্যাথেটার খুলছেন আপনি, খোলার পর সাধারণত ঢুকাতে পারবেন না। ঢুকাতে পারবেন না। এটা একটু রিল্যাক্স হতে হবে, 5, 10, 15, 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা টাইম দিতে হবে। হ্যাঁ, আমরা তো ক্যাথেটার করানোর সাথে তো ক্যাথেটারটা আবার পুশ করি না সাধারণত। ঠিক আছে, ওকে একটু সময় দিতে হবে। কি কারণে? এতদিন ধরে 7 দিন 10 দিন 15 দিন ধরে এই জায়গাটা যে সংকুচিত অবস্থা ছিল ওটা একটু প্রসারণ যাতে হতে পারে, বা প্রসারণ থাকলে যাতে সংকোচন হয়, যাতে রিল্যাক্স হতে পারে, নিজের মতো হতে পারে। যেমন একটা ইনজেকশন আপনি ফ্রিজ থেকে বের করলেন, বের করার সাথে এটা আপনি পুশ করতে পারবেন না। ফ্রিজ থেকে বের করার সাথে পারবেন? অ্যাজ আ কেয়ার গিভার হিসেবে আমাদের এখানে কতগুলো ইথিক্স আমরা পড়ছি না, কেয়ার গিভারের কতগুলো ইথিক্স পড়ছি না, আপনারা পড়ছেন। এগুলো কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। যখন অবসর সময় পাবেন তখন এথিক্স গুলো পড়বেন। এথিক্সের মধ্যে কি লেখা আছে, কেয়ার গিভারের দায়িত্ব কর্তব্য করছি না আমরা, এই দায়িত্ব কর্তব্যগুলো আপনি খেয়াল করবেন, দেখেন আপনার পুরোটাই চলে আসছে এখানে। এটা করতে গিয়ে সাথে সাথে ঢুকানোর পরে ইউরোপটা কি গেছে, রাপসার হয়ে গেছে, ব্লিডিং শুরু হয়ে গেছে। মানে ব্লিডিংটা একদম ব্লিডিং হলে যদি একটু করে হয় তাহলে একটু করে ব্লিডিং হবে, একটু নল পর্যন্ত আসবে, কিন্তু এটা এরকম না, ওটা ইউরিন ব্যাগে চলে আসছে, ইউরিন ব্যাগ পর্যন্ত এসে মানে ধরে গেছে। অতটুকু মানে ব্লিডিং ইউরিন ব্যাগ পর্যন্ত চলে আসছে। আমি ওনাকে বললাম, ওনাকে তো ওই মুহূর্তে আসলে পেশেন্টের যাই হোক সে আমার প্রফেশনাল লোক, আমি একজনের সঙ্গে তাকে ইয়ে করতে পারবো না। ঠিক আছে, আমি বললাম যে এটা 5% ঠিক আছে, তো এটা একটু কাজটা সুন্দর হয়েছে, তবে আরেকটু সতর্কভাবে কাজটা করতে ভালো হতো আমাদের। যাক, যা করছেন খারাপ করে নেই, তবে পেশেন্ট তো লং লাইন পেশেন্ট, এই পেশেন্টের কি করতে হবে, দিয়ে চলে আসবে। এই কারণে এদিকে 10 মিনিট দিয়ে দিই। ঠিক আছে, ওটা স্যার তার পেনিসের মাথার মধ্যে স্যার এত বড় মোটা। আচ্ছা, এখানে এখন এই জিনিসগুলো হচ্ছে শিক্ষণীয় বিষয়। শিক্ষণীয় বিষয় বলতে এই আর্মিদের ভাষায় একটা কথা আছে না, যারা সেনাবাহিনী, ওরা বলে যে কি কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। ওরা সবসময় ওদের একটা এর মধ্যে লেখা থাকে যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। যখন আমি প্রশিক্ষণ নিচ্ছি, এখন আমার প্রশিক্ষণ টাইম, এখন আমার শিকার সময়, এই সময়ের মধ্যে আমি খুঁটিনাটি কি আসল বিষয় প্র্যাকটিক্যাল, হ্যাঁ, এগুলো আমি সব আয়ত্ত করতে হবে। এইটা আয়ত্ত করতে হবে কেন, আপনাকে জানতে হবে কেন, ওই আজকের দিনের জন্য। যেমন মনে করেন আজকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস 6 মাস পর আপনি একটা কি পেলেন, 6 মাস পর আপনি একটা 6 মাস পর আপনি একটা কি পেলেন, রোগী পেলাম, একটা পেশেন্ট পেলেন। 6 মাস পরে, 6 মাস পরে যখন পেশেন্ট পাইছেন, এই 6 মাসের মধ্যে আপনার হুট করে মানে আপনি পেশেন্টটা হয়তো ম্যানেজ করতে পারলেন না, বা একটা দুটো পেশেন্ট আপনি ম্যানেজ করছেন, হুট করে একটা পেশেন্টের মধ্যে আটকা পড়লেন, কেন? এটা আপনার অনভিজ্ঞতার কারণে। আর আপনারা যখন ক্যাথেটার ইন্ট্রোডিউস করাবেন
ইনডিউস করাবেন Administration যখন করা তখন ইনডিউস যখন করাবেন তখন আপনারা খেয়াল রাখবেন খুবই স্মুথলি দিতে হবে, মানে খুবই স্মুথলি ক্যাথেটারকে কি ক্যাথেটার আপনাকে ইন করতে হবে খুব স্মুথলি, খুব স্মুথলি। কেন স্মুথলি করবেন? এই যে আজকে যদি যে ছেলেটা ক্যাথেটারটা পড়াইছে, যারা ক্যাথেটারটা পড়াইছে, ওর যদি জিনিসটা কি করতো, ও যে আস্তে আস্তে যদি জিনিসটা যদি স্মুথলি করতো, তাহলে ওখানে কোনো অবস্ট্রাকশন হলে সেটা তার হাতের মধ্যে ইঙ্গিত পেত। ঠিক আছে, হাতের মধ্যে ইঙ্গিত, আমরা পালস স্পর্শ করে পালস দেখি না, ওটা যদি সে আস্তে আস্তে যদি জিনিসটা করাতে, তাহলে কি হতো, সে একটা ইঙ্গিত পেত। ইঙ্গিত পেলে সে বুঝতে পারতো না এখানে বাধাপ্রাপ্ত, মানে একটা বাধাপ্রাপ্ত হচ্ছে, ওখানে আর ফোর্স অ্যাপ্লাই করা যাবে না। ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে, ফোর্স অ্যাপ্লাই না করলে কি হবে, হ্যাঁ, এটা যদি সে বুঝতো তাহলে জিনিসটা কিন্তু আজকে এরকম হতো না। তো যাক, আমাদের স্টুডেন্টরা, আমরা এখান থেকে যারা প্রশিক্ষণ নিচ্ছে, তাদের যাতে মানে মোটামুটি এরকম না হয়, অ্যাক্সিডেন্ট হতে পারে, কার কোন সময় কিরকম হয় কোনো হিসাব নেই, অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু একটা জিনিস জেনে হওয়া আর না জেনে হওয়ার মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, এদিক দিয়ে একটু সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে এবং কাজগুলো স্মুথলি করতে হবে। ওকে, আমাদের পড়া কি ছিল? Thank you. তো আমাদের মধ্যে যারা পরীক্ষা দিয়েছিল সবাই পাস করছে না? পরীক্ষা সেকেন্ড টাইম আবার হয়েছে তখন? হ্যাঁ? আমার এই রেজাল্টের জন্য আমি আসলে গর্বিত। আমার তো ছেলেরা খুব ভালো রেজাল্ট করছে, ছেলেমেয়েরা 15 জনের পরীক্ষা দিয়েছে, 12 জন পাস করছে। এটা খুব সুন্দর একটা রেজাল্ট হয়েছে। তো আমি আশা করবো যে আগামীতেও যাতে এরকম হয় আর কি, তাই না? আমি দেখলাম মুক্তাদি, তারপরে তোমরা যারা পরীক্ষা দিয়েছো মোটামুটি সবাই পাস করছে না, যারা ইয়াতে ছিল 15 জনের পরীক্ষা দিয়েছে, 15 জন পরীক্ষা দিয়েছে, 15 জনের মধ্যে 12 জনে পাস করছে। মুক্তা দিদি অনেক কষ্ট করছে, মুক্তা দিদিরা আবার দুটো সাথ দিছে, তো মুক্তা দিদিরা ওই আমার সাথে উনি পরীক্ষা দিছে, হ্যাঁ, নানু দিকে একটু ইয়া হয়েছে তো আবার ডাকাছে। 15 জন পরীক্ষা দিয়েছিল, 12 জন পাস করছে, তাই না? ওই ফার্স্ট ক্লাসে মানে 24 জন। হ্যাঁ, ফার্স্ট ক্লাসে না যাই তুই দেখ, কিন্তু এবারে অ্যাসোসিয়েশন মানে সুযোগ দিছে, অ্যাসোসিয়েশন আগে হলেও মানে ওখান থেকে ঠিক আছে, কিন্তু দিবঙ্কর স্যার একজনটা ফাঁক দিত কি দিবঙ্কর স্যার ওই যে প্রথম দিন আমাদের করছে যে উনি হলে একজনটা ফাঁক দিত, প্রথম দিনের থেকে পরে পড়াশোনা ভালো ছিল না? অনেক ভালো। অ্যাক্সেসরির উপর ডিপেন্ড করে। অ্যাসোসিয়েশন প্রথমটা ভালো ছিল ওদেরটা, ম্যাডাম আপনাদেরটা ভালো ছিল না? মোটা করে ম্যাডাম ছিলেন যে উনি? আমাদের সাথে কি রত্নাবু কতবার প্রথমটা তো ওই স্যারটা তো বেশি অনেক আমাদের সাথে এবার গ্যাস যদি সেম বসছে নাকি না জানি আপনাদের এখন মনে আছে এই রুমে পরীক্ষা দিয়েছেন আপনি নাকি সবাই এক রুমে দিয়ে দিয়েছেন মনে হয়? না ভাগ করে দিছে আমাকে ওই গান্ধী বসাইছে, ওই আরেকটা ওই কোণে বসাইছে, তারপর সেলিম আঙ্কেলের ও কোণায় ওখান দিয়ে একটা কি না ওই ইশাত না কি বলে একটু আরে ওই রুমে গেছে তাহলে না সবাই এক রুমে
12 জন একেবারে প্রথম দিন ওই যে অ্যাসেসরটা ছিল আমাদের সময় ওই অ্যাসেসর আচ্ছা আমাদের 4টা মডিউল না লেভেল 3 তে লেভেল 3 হ্যাঁ তিনটা মডিউল মানে আচ্ছা, 7টা তিনটা মডিউল এমনি হচ্ছে যে আমাদের 7টা মডিউল তোমরা তো জানো গুলো না হ্যাঁ এখন তো জানতে হবে আমাদের তো প্রথম দিন করাই দিছে না অ্যাসেসরে একটু দর্শক জানিস না হ্যাঁ কে জানে ভুলে বলে গেছে সাইডটা উনি চারটা। অনেক তিনটা তাহলে এগুলো কিন্তু আমাদের জানতে হবে কেমন এগুলো কিন্তু আমাদের একটা পার্ট শিখার একটা পার্ট আমরা লেভেল 2 করতে অনেকগুলো প্রশ্ন পড়ছি অনেকগুলো মানে মডিউল ছিল মডিউলও বেশি ছিল লেভেল 3 এর মধ্যে আমরা যে তিনটা শেষ করব তিনটার মধ্যে একটা হচ্ছে যে কি ক্যারিং ফর পারসনস উইথ স্পেশাল নিডস হ্যাঁ ক্যারিং ফর পারসনস উইথ স্পেশাল নিডস এটা শুধু স্পেশাল নিডসদের জন্য হ্যাঁ স্পেশাল নিডস যাদের জন্য প্রয়োজন তাদের জন্য তো প্রোভাইড সাপোর্ট ডিউরিং অ্যান্টিনাটাল আমরা এখন যে মডিউলটা শেষ করতে যাচ্ছি ওটার মধ্যে একটা মনে হয় টপিক পড়াই ফেলছি হ্যাঁ ওটার নাম কি প্রোভাইড সাপোর্ট during antenatal, postnatal and neonatal. Antenatal, postnatal and neonatal. Support during antenatal, এক্সাম পড়ানো শেষ হয়ে গেছে postnatal, neonatal. হ্যাঁ antenatal, postnatal এবং neonatal period. Neonatal period. এটা হচ্ছে আমাদের মডিউলের নেম ঠিক আছে আমি যখন আগের মডিউলটা যখন শেষ করছি আগের মডিউলটা ছিল কেয়ার গিভিং ফর পারসনস উইথ স্পেশাল নিডস হ্যাঁ কেয়ার গিভিং ফর পারসনস উইথ স্পেশাল নিডস হ্যাঁ স্পেশাল নিডস এটা ওটার অন্তর্ভুক্ত একটা হচ্ছে যে কি প্রোভাইড সাপোর্ট ডিউরিং অ্যান্টিনাটাল পোস্টনাটাল হ্যাঁ পোস্টনাটাল অ্যান্ড নিওনাটাল পিরিয়ড এটা হচ্ছে যে শুধু মানে কি প্র্যাকটিক্যালি আমার মডিউলের নাম হ্যাঁ এই মডিউলটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এই কারণে যে এই মডিউলের মাধ্যমে আমরা প্রেগন্যান্সি ডিউরেশনটা সম্পর্কে জানতে পারবো প্রেগন্যান্সির বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে পারবো প্রেগন্যান্সির রিস্ক সম্পর্কে জানতে পারবো এবং প্রেগন্যান্সির পূর্বে কি কেয়ারগুলো আমাদের নেওয়া দরকার হ্যাঁ কি কাজ আমাদের করতে হবে ওটা জানবো এবং প্রেগন্যান্সি চলাকালীন সময় আমরা কি করতে পারবো ওটা জানবো এবং পোস্টনাটাল হ্যাঁ পরে প্রেগন্যান্সির পরে ডেলিভারির পরে কি করতে হবে নিউনাটালে কি করতে হবে ওই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো ঠিক আছে এর মধ্যে আমরা জেনে গেছি কি এর মধ্যে আমরা কি জানছি এটার মধ্যে আমরা জেনে গেছি প্রেগন্যান্সি কেয়ার কাকে বলে হ্যাঁ প্রেগন্যান্সি কেয়ার কাকে বলে প্রি প্রেগন্যান্সি রিস্ক কি প্রি প্রেগন্যান্সি প্রিপারেশন সাজেশন আমরা কিভাবে নিব এবং প্রেগন্যান্সিকালীন সময়ে কি ধরনের অসুস্থতা হতে পারে হ্যাঁ এবং ইমার্জেন্সি সিচুয়েশন হ্যাঁ প্রেগন্যান্সি চলাকালীন সময়ে ইমার্জেন্সি সিচুয়েশন কি হতে পারে তাই না জানছি কেন করেন নাই ও করছে তো আপনি করেন নাই ক্লাস করছেন আচ্ছা তো ক্লাস করলে আমি এই ক্লাসগুলো বারবার রিভিউ করার পিছনে কারণ হচ্ছে কি জানেন যাতে আপনারা পাকাপোক্তভাবে জিনিসগুলো জানতে পারেন ঠিক আছে তাহলে আমরা যে এটা পড়ছিলাম মডিউলটা প্রোভাইড প্রেগন্যান্সি কেয়ার তাহলে প্রেগন্যান্সি কেয়ার বলতে আমরা কি বুঝি যেদিন থেকে ফার্টিলাইজড ওভাম ইমপ্ল্যান্ট ইন দ্য ইউট্রাস অ্যান্ড গ্রো যেদিন থেকে ওভাম ইমপ্ল্যান্ট হ্যাঁ ইউট্রাসের মধ্যে ইমপ্ল্যান্ট শুরু করছে ওই পিরিয়ডটাকে বলা হয় কি প্রেগন্যান্সি পিরিয়ড তাই না প্রেগন্যান্সি ইজ দ্য কন্ডিশন হুইচ দ্য ফার্টিলাইজড ওভাম হ্যাঁ ইমপ্ল্যান্ট ইন দ্য ইউট্রাস অ্যান্ড গ্রো যেদিন থেকে ইউট্রাসের মধ্যে কি
ওবামের ফার্টিলাইজড হয়েছে সেদিনের পর থেকে 280 দিন পর্যন্ত যে সময়টা ওটা হচ্ছে প্রেগন্যান্সি টাইম, 280 দিন বা 40 সপ্তাহ। ঠিক আছে, তাহলে প্রেগন্যান্সি কাকে বলে কে বলতে পারবে? পারবেন? আপনার মডিউল নাই? বাসায় থাকলে তো হবে না, বাসায় থাকলে হবে। একটু নিয়ে আসেন, এখানে রেখে দিয়ে না, আপনি প্রায় সময় এখানে আসেন, এদিকে যখন ঘুরতে ঘুরতে আসেন, ঘুরতে ঘুরতে আবার চলে যাবেন, এখানে রেখে দিলে এখান থেকে নিয়ে পড়লেন, এখানে রেখে আবার চলে গেলেন। ঠিক আছে, বলেন তো প্রেগন্যান্সি কি? দেখে দেখে বলেন, সমস্যা নেই, দেখে দেখে বলেন। Pregnancy is the condition in which a fertilized ovum implant in the uterus and grow. এটার গেস্টেশন পিরিয়ড কতদিন? Gestation period 280 দিন। প্রেগন্যান্সির সময়কাল 280 দিন। এটা কয় ট্রাইমেস্টারে আমরা ভাগ করি প্রেগন্যান্সিকে? 3টা ট্রাইমেস্টার, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট সেমিস্টারের বয়স কতদিন? ফার্স্ট সেমিস্টার কতদিন? ফার্স্ট সেমিস্টার হচ্ছে প্রথম 12 সপ্তাহ, 12 সপ্তাহ 3 মাস। হ্যাঁ 3 মাস আর কি, 3 মাস, প্রথম 12 সপ্তাহ বা 3 মাস। পরে 3 মাস, পরে 3 মাস হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার, এবং পরে 3 মাস হচ্ছে, পরে 4 মাস হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। হ্যাঁ 25 থেকে 25 থেকে 40 উইকস পর্যন্ত এটা হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। হ্যাঁ ইম্পর্টেন্স অফ কেয়ার ডিউরিং প্রেগন্যান্সি। হ্যাঁ তাহলে স্যার 3টা পিরিয়ড মিলে স্যার 36 সপ্তাহ হচ্ছে না স্যার? হ্যাঁ তো এদিকে স্যার জেস্টেশন পিরিয়ড যদি 40 সপ্তাহ লিখে তাহলে লিখে 36 থেকে 40 সপ্তাহ কি 36 3 সপ্তাহ মিলে না, এটা হচ্ছে যে ফার্স্ট থেকে আমরা 40 সপ্তাহ পর্যন্ত। থার্ড ট্রাইমেস্টার হচ্ছে যে 25 থেকে 40 সপ্তাহ। প্রথম থেকে 12 সপ্তাহ হচ্ছে যে ফার্স্ট ট্রাইমেস্টার, 13 থেকে 24 হচ্ছে যে সেকেন্ড ট্রাইমেস্টার, এবং 25 থেকে 40 পর্যন্ত হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। ঠিক আছে, প্রত্যেকটা 3 মাস 3 মাস করে না, দুটো হচ্ছে 3 মাস 3 মাস 6 মাস, পরটা হচ্ছে 4 মাস। পরটার মধ্যে পিরিয়ড বেশি তো 25 থেকে 40। 25 থেকে 40। ঠিক আছে, ইম্পর্টেন্স এটা হচ্ছে কি প্রেগন্যান্সি পিরিয়ড, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার 3টা ভাগে ভাগ করা হয়েছে। তো ইম্পর্টেন্স কেয়ার অফ দ্য ডিউরিং প্রেগন্যান্সি, হ্যাঁ প্রেগন্যান্সি চলাকালীন সময়ে ইম্পর্টেন্স কেয়ার কি? ইম্পর্টেন্স অফ কেয়ার ডিউরিং প্রেগন্যান্সি। হ্যাঁ prenatal care also known as antenatal care, বা prenatal care একই কথা, is a type of preventive health care. It is provided in the form of medical checkup consisting of recommendations on managing a healthy lifestyle and the provisions of medical information such as maternal physiological change of pregnancy. Biological change and paternal nutrition include prenatal vitamin which prevent potential health problems throughout the course of the pregnancy and promote the mother and child health alike. আসেন, পাস করছেন? না স্যার, কয়জন বাকি গেছে? যে 3 জন। ওটা আমি জানি না তো, জানেন না? অনেকদিন আসি না যে, দিছিলাম তো। পরীক্ষা দিছিলাম তো, পাস করছেন? জানেন না তো? আসছিলাম তো স্যার, বছর ফেল করতে আর আসি নাই। যাক ঠিক আছে, এমনি ওই গত ব্যাচের মধ্যে যারা ছিল মোটামুটি সবাই করছে, পাস করছে। 12 জন 15 জনে দিয়েছিল মনে হয় পরীক্ষা, 12 জনে পাস করছে, ভালো হয়েছে। তাহলে আমরা এখন যেটা জানতে যাচ্ছি ওটা হচ্ছে কি প্রিন্যাটাল, প্রিন্যাটাল বা অ্যান্টিন্যাটাল, আর হচ্ছে ইন্টারন্যাটাল বা পোস্টন্যাটাল এবং নিওন্যাটাল। হ্যাঁ নিওন্যাটাল পিরিয়ড সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রি প্রেগন্যান্সি রিস্ক গুলো কি কেউ বলতে পারবে? প্রি প্রেগন্যান্সি রিস্ক: হাইট, ওয়েট, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, অ্যানিমিয়া, এগুলো হচ্ছে প্রি প্রেগন্যান্সি রিস্ক। হ্যাঁ প্রি প্রেগন্যান্সি প্রিপারেশন, প্রি প্রেগন্যান্সি প্রিপারেশনটা আমরা কেমনে নিব? মেক এ প্ল্যান and take action. See your doctor. Take 400 microgram folic acid. Stop drinking alcohol, smoking and using certain drugs. Avoid toxic substance. Reach and maintain the healthy weight. Get help for violence.
learn your family history, learn your family history, get mentally healthy, get mentally healthy. তাহলে প্রি প্রেগন্যান্সি প্রিপারেশন, হ্যাঁ, প্রি প্রেগন্যান্সি প্রিপারেশন সাজেশন, হ্যাঁ। একটা বাচ্চা নেওয়ার যখন একটা পরিকল্পনা হয়, হ্যাঁ, যে ঠিক আছে আমি বাচ্চা নিব, তখন কিন্তু আমাকে কি করতে হবে, একটা প্রি প্রেগন্যান্সি হওয়ার আগে একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। ওই পরিকল্পনার মধ্যে কি থাকবে, আমি যে বাচ্চা নিতে যাচ্ছি মানে ওনার কি নেওয়ার যে একটা সক্ষমতা, ওনার কোথায়, হ্যাঁ, আচ্ছা ডাকছে, না না বসেছি স্যার আচ্ছা কি হলো, তাহলে একটা কি হবে, একটা পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনা থাকতে হবে কেন? পরিকল্পনা থাকতে হবে এই কারণে যে ওটা যাতে সুস্থ হয়, সুন্দর হয়, হ্যাঁ, সুস্থভাবে যাতে আমি প্রেগন্যান্সি পিরিয়ডটা অতিক্রম করতে পারি। এখানে পরিকল্পনার মধ্যে কি, আমি যদি আগে যদি মদ, গাঁজা, সিগারেট ওগুলো যদি আমি আগে খাই, আগে যদি আমার নেশা থাকে, কিন্তু আমি প্রেগন্যান্সি যখন নেওয়ার জন্য একটা পরিকল্পনা করছি, তখন আমি সব ধরনের অ্যালকোহল আমাকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। 1 2 ওই সময়ের মধ্যে আমার কিছুটা কস্টিং এর প্রয়োজন আছে, কিছু খরচের প্রয়োজন আছে, হ্যাঁ, ডাক্তার দেখানো, ডাক্তার কাছে যাওয়া আসা, ভিজিট করা, এই সেই, তাহলে আমাকে কিছু অর্থ সঞ্চয় করে রাখতে হবে। তারপর আমি যদি মানসিক সবসময় খিটখিটে অবস্থায় থাকে, তাহলে আমার বাচ্চাও কি হবে, খিটখিটে হবে। আমাকে মানসিকভাবে উৎফুল্ল থাকতে হবে, হাসি খুশির মধ্যে থাকতে হবে, উৎফুল্ল থাকতে হবে। ওই সময়ের মধ্যে যদি আমি নিউট্রিশন যুক্ত খাবার না পাই, হ্যাঁ, তাহলে আমার বাচ্চা কি হবে, অপুষ্টিতে ভুগবে। ওই সময় আমাকে কি করতে হবে, পুষ্টিকর খাবার খাওয়াইতে হবে, ঠিক আছে। এগুলো আপনাদেরকে বলতে হবে, এগুলো কিন্তু না বললেও হবে না। আমি কিন্তু একজন করে এই সম্ভব না, এগুলা আসলে এগুলো তো আমরা আপনাদেরকে দিয়ে ফেলছি, আমি পড়াইছিলাম আগে, কেউ পাইছেন মনে হয়, আপনি পাইছেন না পড়াগুলো, হ্যাঁ, পড়াগুলো পাইছেন, কিন্তু এগুলো কিন্তু মনে রাখেন আর কি। তো এই বিষয়গুলোর প্রতি আমাকে কি করতে হবে, নজর দিতে হবে, মানে জোর দিতে হবে। তারপর হচ্ছে এলিমেন্ট ডিউ টু প্রেগন্যান্সি, হ্যাঁ স্যার এগুলো শুধু পয়েন্টগুলো বলতে হবে, হ্যাঁ, পয়েন্টগুলো বললে হবে। এলিমেন্ট ডিউ টু প্রেগন্যান্সি, মানে এলিমেন্ট মানে কি, অসুস্থতা। প্রেগন্যান্সির কারণে কি কি অসুস্থ হতে পারে, প্রেগন্যান্সির কারণে কি কি অসুস্থ হতে পারে বলেন তো। আমার প্রেগন্যান্সি হলে প্রেগন্যান্সি পিরিয়ডের সময় কি কি অসুস্থতা আমি হতে পারে। এলিমেন্ট ডিউ টু প্রেগন্যান্সির কারণে কি কি অসুস্থ হতে পারে, nausea, vomiting, vertigo, acidity, constipation, headache, backache, মাথা ব্যথা, মুড সুইং, হ্যাঁ, swelling, মাথা ব্যথা, মাথা ঘোরানো, হ্যাঁ, কি হতে পারে, মাথা ঘোরায়, হ্যাঁ, বমিটিং, ভমিটিং, constipation হবে, nausea, vomiting, acidity, vertigo, constipation, headache, backache, edema বা সোয়েলিং হতে পারে, ঠিক আছে। ইমার্জেন্সি সিচুয়েশন ডিউরিং প্রেগন্যান্সি, হ্যাঁ, প্রেগন্যান্সি চলাকালীন সময়ে ইমার্জেন্সি সিচুয়েশন কি কি হতে পারে, ব্লিডিং, ভমিটিং, ভেজাইনাল ব্লিডিং হতে পারে, সিভিয়ার নাউসিয়া এন্ড ভমিটিং হতে পারে, ডিক্রিজড মুভমেন্ট অফ দ্য বডি অফ দ্য বেবি, ফিভার হতে পারে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, সাসপেক্টেড রাপচার্ড মেমব্রেন, সিজার এন্ড শক। আচ্ছা, suspected rupture membrane মানে কি? সাসপেক্টেড মানে হচ্ছে কি, রাপচার মেমব্রেন, হ্যাঁ, এটা হচ্ছে যে কি, amniotic sac, হ্যাঁ, if you suspect your amniotic sac has ruptured, your water has broken, হ্যাঁ, আচ্ছা, ভিতরে পানি পড়ার কারণে কি শুনো না, ঠিক কি, শুনো না, এটা পড়লে না বুঝতে পারবো না, ওগুলো কারণে বুঝতে পারবো। And you are not in labor, contact your healthcare provider immediately. Prolonged rupture of the membrane can increase the risk of infection. বুঝা গেছে? এখান থেকে amniotic fluid কোনটা আমরা বলি না যে প্লেসেন্টা ভেঙে গেছে, পানি বের হচ্ছে, হ্যাঁ, কি ওটা কি,
বাচ্চা যখন প্রেগন্যান্সি যখন ধারণ করে তখন সে একটা কলসের মধ্যে থাকে, একটা জলভর্তি একটা পানির পাত্র যেরকম ওরকম একটা অবস্থার মধ্যে থাকে, তাই না? হ্যাঁ, ওখানে যে ফ্লুইডটা আছে ওটার নাম কি? অ্যামনিওটিক ফ্লুইড, তাই না? অ্যামনিওটিক ফ্লুইড। তাহলে ওইখানে যদি কোনো কারণে রাপচার হয় সেক্ষেত্রে কি হবে? পানিগুলো বের হয়ে যাবে। বের হয়ে গেলে কিন্তু আর তখন কি এটা রিস্ক, ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায় এবং এটা রিস্ক। অথবা কোনো কারণে যদি ভেজানাল ব্লিডিং হয়, প্রচুর ব্লিডিং হয়, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে তার জন্য রিস্ক। অথবা নশিয়া, ভমিটিং, সিভিয়ার বমি হচ্ছে, ওটাও কিন্তু রিস্ক। আবার কোনো কারণে যদি বাচ্চা নড়াচড়া না করে এটাও কিন্তু রিস্ক। এবং অতিরিক্ত হাইপার পারেক্সিয়া, যদি হাইপার পারেক্সিয়া হয়ে যায় তাহলে সেটাও কিন্তু রিস্ক। তখনকার জন্য রিস্ক। ইমার্জেন্সি সাইন সিমটম ডিউরিং প্রেগন্যান্সি, হ্যাঁ, ইমার্জেন্সি সিচুয়েশন ডিউরিং প্রেগন্যান্সি, এগুলো হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন। আপনি কি দেখে বুঝবেন যে আপনার গর্ভবতী মহিলাটা কি খুব ইমার্জেন্সি সিচুয়েশন, অবস্থা খুব খারাপ, এটা কখন বুঝবেন? যেমন কিছুক্ষণ আগে আমি এটা করে আসলাম, ওরা এটা সিচুয়েশন এটা খারাপ দেখে আমাকে কল করছে, হ্যাঁ, আপনি কোথায় একটু আসেন, আমার বাবাকে একটু দেখে যান, ঠিক আছে? তাহলে দেখে আসলাম, তো আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে, এটা তো এখানে হবে না, এটা বাসায় ম্যানেজ করার মতো নাই এখন, ঠিক আছে? কারণ ওখানে তো ব্লিডিং হতে হয়তো তো পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? অ্যাজ পসিবল কি করতে হবে? ট্রাক্সের ইঞ্জেকশন দিতে হবে, হ্যাঁ, আইভি ফ্লুইড দিতে হবে, ইঞ্জেকশন করতে হবে। তাহলে কি করতে হবে? পেশেন্টকে হসপিটালাইজড করতে হবে। ওকে, তো এটার মধ্যে কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম আপনাদেরকে। হোয়াট ইজ প্রেগন্যান্সি কেয়ার, হু প্রোভাইড প্রেগন্যান্সি কেয়ার, হোয়াট ডাজ প্রেগন্যান্সি কেয়ার, এই প্রশ্নগুলো দিয়েছিলাম। আপনারা ভ্যাকসিন কিনে জানেন। আচ্ছা, এখন ইনফরমেশন শীট 2, অ্যাসেস ডিউরিং ডেলিভারি। না, এগুলো আমি অসুস্থ ছিলাম তো হ্যাঁ, আমি আসিনি, আমি অসুস্থ ছিলাম সাবধানে। অ্যাসেস্ট, এটা কি? অ্যাসিস্ট, অ্যাসিস্ট ডিউরিং ডেলিভারি, এটা হচ্ছে সেকেন্ডটা। ইনফরমেশন শীট সেকেন্ড, অ্যাসিস্ট ডিউরিং ডেলিভারি। অ্যাসিস্ট আমরা কিভাবে অ্যাসিস্ট করব? ডিউরিং ডেলিভারি হওয়ার সময়। কমফোর্ট ওমেন গিভিং বার্থ, হ্যাঁ, বি প্রেজেন্ট, অফার এনকারেজমেন্ট, হোল্ড হার হ্যান্ড, ইউজ ব্রেথিং টেকনিক, হেল্প উইথ পজিশন চেঞ্জ, create a plump environment, dim or light, play calming music, calming music কোনগুলা? or use aromatherapy to create the shooting atmosphere. Advocate for her wishes, offer distraction, be flexible. Comfort a woman giving birth, ঠিক আছে? Comfort a woman giving birth, হ্যাঁ, বাচ্চা প্রসব করার সময়, বাচ্চা যখন প্রসব করবে, প্রসব করার সময় কি কি সাপোর্টগুলো তাকে দিতে হবে? আমরা তাকে একটু গুনগুন করে গান শোনাতে পারি, ঠিক আছে? তারপরে ওকে শ্বাস প্রশ্বাসটা কিভাবে নিবে এটা বলতে পারি, হ্যাঁ, তারপরে ওকে এনকারেজ করতে পারি, উৎসাহ উদ্দীপনা দিতে পারি, তারপরে তাকে পজিশন চেঞ্জ করার জন্য হেল্প করতে পারি, প্লাম এনভায়রনমেন্ট, ডিম লাইট যাতে বেশি না হয়, লাইট যাতে কম থাকে, ক্যালমিং মিউজিক, ছোট করে একটা মিউজিক তাকে শোনাতে পারি, হ্যাঁ, ছোট ছোট যদি মিউজিক চলে তাহলে তার কি ভালো লাগবে তখন ডিউরিং ডেলিভারির সময়, ঠিক আছে? অ্যাডভোকেট ফর হার উইশেস, হ্যাঁ, বি হার ভয়েস অ্যান্ড অ্যাডভোকেট ফর হার বার্থ প্রেফারেন্স উইথ দ্য মেডিকেল টিম, ensuring her choice are respected. হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডভোকেট অফ হার উইশেস। এটা বলছে কেন? যখন আমরা ডেলিভারি করাই তখন মাদেরকেও জিজ্ঞেস করি, হ্যাঁ, আপনাকে কে করলে আপনি শান্তি পাবেন, মানে কে ডেলিভারিটা কাকে দিয়ে করাবেন, হ্যাঁ,
এই ডাক্তারে করবে না এই ডাক্তারে করবে, কোন ডাক্তারে করবে, তখন মায়ের একটা চয়েস থাকে, ওই চয়েসটা তখন বলতে হয় যে না আমি ডাক্তারকে দিয়ে করাবো, তার একটা চয়েস থাকে, ওই তার চয়েসকে প্রাধান্য দেওয়া। অ্যাসিস্ট ডেলিভারি প্রসিডিওর, অ্যাসিস্ট ডেলিভারি প্রসিডিওর। এখন ডেলিভারি প্রসিডিওরের মধ্যে আমি কিভাবে অ্যাসিস্ট করবো, হ্যাঁ এগুলো এই পয়েন্টগুলো আমাদেরকে কিন্তু জানা দরকার। যেমন ভ্যাকুয়াম এক্সট্রাকশন, ভ্যাকুয়াম এক্সট্রাকশন কি? Vacuum extraction, a soft rigid cup with the handle and the suction pump in place of an baby's head. এটা কিন্তু প্র্যাকটিক্যালি একটা এর মধ্যে আসে, প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? আপনি কিভাবে অ্যাসিস্ট ডেলিভারি প্রসিডিওর, আমি যে 12টা প্রশ্ন দিয়েছিলাম আপনারা পাইছেন সবাই? পাইছেন? 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 পান নাই? পাইছি স্যার, ডাইরেক্ট ওই ডাইরেক্ট নিয়ে হ্যাঁ ওই ডাটাটা নিয়ে আসেন নাই, আপনি পাইছেন? কোশ্চেন বারবার এখানে স্যার এর মধ্যে ডেলিভারি প্রসিডিওর মধ্যে হেল্পিং আছে এরকম আচ্ছা স্যার, কি আছে? হাউ টু অ্যাসিস্ট ইন ডেলিভারি প্রসেস, হ্যাঁ হাউ টু অ্যাসিস্ট ইন এই ডেলিভারি, যে অ্যাসিস্ট্যান্ট ডেলিভারি প্রসেস, অ্যাসিস্ট্যান্ট ডেলিভারি প্রসেস। তাহলে অ্যাসিস্ট ডেলিভারি প্রসিডিওর, প্রসেস মানে কি? পদ্ধতি। প্রসিডিওর মানে কি? প্রসিডিওর তাও পদ্ধতি, পদ্ধতি না পদ্ধতি, প্রক্রিয়া বা পদ্ধতি। তাহলে ওই প্রশ্নটা পাইছেন এখন এখানে আছে না? তাহলে দেখেন, assist delivery procedure are medical environment used to assist the birthing process when certain complications arise during labor. These procedures are typically performed by the healthcare professional such as obstetrician, midwife, and aim to safely deliver the baby while ensuring the well-being to both the mother and the child. Some common assisted delivery procedure include. তাহলে আমি একজন মাকে তার ডেলিভারির সময় কিভাবে অ্যাসিস্ট করব, অ্যাসিস্ট কিভাবে করতে পারি, হ্যাঁ ডেলিভারি প্রসিডিওর, প্রসিডিওর মানে কি? পদ্ধতি। তাহলে গর্ভ জন্ম মানে যখন প্রসবকালে সহায়তা করা, অ্যাসিস্ট ডেলিভারি প্রসিডিওর। তার ডেলিভারি প্রসিডিওরের মধ্যে পদ্ধতি, হ্যাঁ প্রসবের পদ্ধতিতে সহায়তা করা, তাই না? তাহলে কিভাবে সহায়তা করতে পারি? ভ্যাকুয়াম এক্সট্রাকশন, ভ্যাকুয়াম এক্সট্রাকশন, ভ্যাকুয়াম এক্সট্রাকশন এটা কি? হ্যাঁ এটা একটা ভ্যাকুয়াম এক্সট্রাক্টর আছে, এক্সট্রাক্টর, হ্যাঁ এ সফট অর রিজিড কাপ উইথ এ হ্যান্ডেল অ্যান্ড এ সাকশন পাম্প ইন প্লেসড বেবিস হেড। বেবির হেডের মধ্যে আপনার যে চাকশনটা আছে ওই চাকশনটা এভাবে লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে? চাকশনটা লাগিয়ে দেওয়া হয়, লাগিয়ে দিলে বেবির হেডের মধ্যে গিয়ে ওটা কি করে? ক্যাচ করে, হ্যাঁ। তারপর ডিউরিং এ কন্ট্রাকশন, সংকোচন এবং প্রসারণ হয় না জরায়ুর মুখ, হ্যাঁ তখন দ্য হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাপ্লাইজ জেন্টেল ট্রাকশন টু হেল্প গাইড দ্য বেবিস হেড থ্রু দ্য বার্থ ক্যানেল। বার্থ ক্যানেল মানে যে রাস্তাটা দিয়ে বাচ্চা ভূমিষ্ঠ হবে ওই রাস্তার মধ্যে তোমার ওই ক্যানেলটা দিয়ে দেওয়া হয়, ওই ইয়াটা কি এক্সট্রাক্টরটা দিয়ে দেওয়া হয়, দিয়ে দিলে ওটা বাচ্চার মাথায় কি করে? চাক করে ধরে ধরে ভ্যাকুয়াম, এটা বলছে না ভ্যাকুয়াম অ্যাসিস্ট ভেজাইনাল ডেলিভারি। ভ্যাকুয়াম মানে কি? বাতাস, ভ্যাকুয়াম বায়ুশূন্য অবস্থা আর কি, হ্যাঁ বায়ুশূন্য অবস্থা। দেখেন না অনেক সময় কি ভ্যাকুয়াম ক্লিনার যেরকম বাতাস দিয়ে টেনে বের করে, টেনে বের করে, ভ্যাকুয়াম বাতাস দিয়ে টেনে বের করে, কিন্তু এটা বাতাসটা দিবে যে টেনে বের করতে কি করবে? এটা মাথা এটা ধরে রাখবে, মাথাটা কি করবে? ধরে রাখবে, মাথাটা ধরে রাখবে, তারপর ভ্যাকুয়াম এটা দিয়ে আস্তে করে টানবে, টেনে নিয়ে আসবে। অ্যাসিস্ট ডেলিভারি প্রসিডিওর, ডেলিভারি প্রসিডিওর মধ্যে কি কি অ্যাসিস্টগুলো আমরা করতে পারি? তাহলে ডিউরিং এ কন্ট্রাকশন এ হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাপ্লাইজ জেন্টেল ট্রাকশন টু হেল্প গাইড দ্য বেবিস হেড থ্রু দ্য বার্থ ক্যানেল, থ্রু দ্য বার্থ ক্যানেল, হ্যাঁ মানে যে জন্ম যেদিকে হবে, হ্যাঁ ওই ক্যানেল বা রাস্তার মধ্যে ওই ভ্যাকুয়ামটা দিয়ে বাচ্চার মাথাটাকে সাক করে নিয়ে আসা হয়, একটা পদ্ধতি ডেলিভারি প্রসিডিওর মধ্যে। আরেকটা পদ্ধতি হচ্ছে ফরসেপ ডেলিভারি। ফরসেপ ডেলিভারি, ফরসেপ ডেলিভারি হচ্ছে কি? ফরসেপ আর কার্ভড মেটাল ইনস্ট্রুমেন্ট ডিজাইন্ড টু গ্রিপ দ্য বেবিস হেড। আপনারা দেখবেন যেগুলো ফরসেপ ডেলিভারি হয়, ফরসেপ ডেলিভারি যেগুলো হয় ওগুলো বাচ্চা দিয়ে তো দাগ থাকে,
মাথায় এখানে পিছনে তো দাগ থাকবে, কারণ ফরসেপের দাগ ওটা দিয়ে ক্যাচ করে, মাথাটা ক্যাচ করে টান দিয়ে নিয়ে আসে। হ্যাঁ, এটা হচ্ছে ফরসেপ ডেলিভারি। দ্য ফরসেপ কেয়ারফুলি অ্যাপ্লাইড দ্য বেবিস হেড and gentle traction to apply during the contraction to assist in delivery. হ্যাঁ, তারপর হচ্ছে এপিসিটমি। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে যে ডেলিভারি প্রসিডিউরের মধ্যে হেল্প করা, ডেলিভারি প্রসিডিউরের মধ্যে কি অ্যাসিস্ট, ডেলিভারি যে পদ্ধতি আছে ওই পদ্ধতি থেকে অ্যাসিস্ট করার মতো। একটা হচ্ছে যে ভ্যাকুয়াম যন্ত্র, এটা মাথার মধ্যে বসা দিলে, ঠিক আছে, তখন টান দিবে, এখন তো বাতাস থাকবে তাই না, বাতাস থাকবে না, টান যখন দিবে তখন এটা মাথাটা ছাক করে ধরে চলে আসবে। এক প্রসিডিউর। দ্বিতীয় প্রসিডিউর যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দ্বিতীয় প্রসিডিউর যেটা, সেটা হচ্ছে ফরসেপ ডেলিভারি। ফরসেপ থাকবে কি রকম, এরকম এরকম ফরসেপ থাকবে, ফরসেপটা দিয়ে মাথার মধ্যে ঠিক আছে, এভাবে ধরবে, এভাবে ধরে আস্তে করে টান দিবে চলে। এটা হচ্ছে কি ফরসেপ ডেলিভারি, ঠিক আছে, ফরসেপ ডেলিভারি। ফরসেপ আপনারা দেখছেন অবশ্যই, এগুলা বড় ফরসেপ থাকে, ফরসেপ গুলো দিয়ে বাচ্চার মাথায় কি আঘাত হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ হ্যাঁ, আমার সম্ভাবনা আছে। আমার বেবির সময় হয়েছিল অলরেডি, আমার বেবির এখানে দাগ হয়েছিল। হ্যাঁ, পরে জিজ্ঞেস করলাম এটা কেন, আমাদের এটা ফরসেপ ডেলিভারি চলে যায় ফরসেপ চলে। হ্যাঁ, ওটা ওই কিছুক্ষণ থাকে আর কি, কিছুক্ষণ থাকে বলতে 1-2 দিন 4-5 দিন থাকে। হ্যাঁ, ফরসেপ দিয়ে ধরো তো হোল্ড করে, তো এখানে ছবি আছে তো দেখেন না, ফরসেপ কিভাবে ধরছে এখানে ছবি আছে দেখেন। এটা তখন মাংস নরম থাকে, তো মাংস নরম থাকে, ওই ফরসেপের দাগটা দেখে যায় আর কি। ফরসেপটা এমনভাবে দেওয়া, ফরসেপটা এমনভাবে দেওয়া থাকে, আমরা এখানে করি না, ক্লিপ করি না, এই যে ক্লিপের মতো। হ্যাঁ, এই ফরসেপটা এভাবে ধরবে, এভাবে যখন ধরবে তখন টান দিবে, তখন বাচ্চা এখানে দাগ করে যায়। হ্যাঁ, ফরসেপ ডেলিভারি। আরটা হচ্ছে এপিসিটমি। এপিসিটমিটা হচ্ছে কি, এপিসিটমি হচ্ছে যে কি, জরায়ুর মুখে কি হবে, একটু করে এক পাশ দিয়ে একটু করে কেটে দেওয়া। হ্যাঁ, মানে ভেজালের এক পাশে করে একটু করে কেটে দেওয়া, কারণ বাচ্চার হাইট যখন বড় হয়, যখন ডেলিভারি করতে যখন কষ্ট হয়, তখন এক পাশে যদি কেটে দেয়, পাশে কেটে দিলে জিনিসটা একটু বড় হচ্ছে। হ্যাঁ, ওটা হচ্ছে এপিসিটমি। হ্যাঁ, মানে আপনার বাচ্চাকে সিজার হয়েছে, আমাদের না সিজার হয় না, তো কি হয়েছে, আমাদের এপিসিটমি হয়েছে। এপিসিটমি হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে যেটা স্বাভাবিকভাবে হয় ওটাকে বলে নরমাল। তাহলে নরমাল, স্বাভাবিক হলে তো নরমাল। ডেলিভারি তো ডেলিভারি হচ্ছে পেট কেটে যেটা বের করবে সেটা হচ্ছে ডেলিভারি। আর নরমালের মধ্যে এপিসিটমি করা হয় সময়। হ্যাঁ, বাচ্চার মাথা যদি বড় থাকে তাহলে এপিসিটমি করতে হয়। And episiotomy is the surgical incision. এই দেখেন এখানে লেখা আছে surgical incision made in the perineum. Made in the perineum. Perineum হচ্ছে কি, the area between the vaginal and anus is widen the vaginal opening. হ্যাঁ, পেরিনিয়ামের অংশগুলো একটু করে কেটে দেওয়া হয় কি কারণে, যাতে ভেজাইনালটা ওপেনিং হয়, জরায়ুর মুখটা প্রশস্ত হওয়ার জন্য। It is performed to facilitate the faster delivery and to reduce the risk of extensive tearing. অনেক সময় বাচ্চা মাথা বের করতে গিয়ে ছিঁড়ে মিড়ে চলে আসে, তাই না, স্যার এটা আমার ছিঁড়ে মিড়ে চলে আসে, মানে জরায়ুগুলো ছিঁড়ে চলে আসে। 12টা সেলাই লাগছে। হ্যাঁ, এইটা না হওয়ার জন্য, এটা হচ্ছে 12টা সেলাই লাগছে। এটা না হওয়ার জন্য, কি করতে হবে, যদি আমি একটু করে এপিসিটমি করে দিই তাহলে ওটা এমনিটা একটু ফাঁক হবে, একটু করে বড় হবে এবং বাচ্চার মাথাটা ইজিলি বেরিয়ে যাবে। বাচ্চার মাথাটা কি হবে, ইজিলি বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে স্যার it is performed to facilitate the faster delivery and to reduce to risk of extensive tearing. হ্যাঁ, অনেক সময় একদম ছিঁড়ে যায় না, মেমব্রেন ছিঁড়ে যায়, এটা না ছিঁড়ার জন্য, ভিতর থেকে ছিঁড়ে চলে আসে যে। হ্যাঁ, ইপিসিটিমি করার সময় এপিসিটমি করার সময় না, এপিসিটমি করতে হয় যেটা না হওয়ার জন্য, যাতে ছিঁড়ে চলে না আসে। কাটতে যায় অনেক সময় এত বড় হ্যাঁ, করে আর যেটা ডেলিভারিটা কাটা যায় এইভাবে, ডেলিভারি যে কাটা নাভির নিচে করে যে প্রায় 8-10 ইঞ্চির মতো কাটবে, কেটে দাও বাচ্চাটা আলাদা নিয়ে ফেলবে। আর যখন সিজার করবে তখন আর এপিসিটমি করার দরকার হয় না, কারণ কোনো এপিসিটমি করতে হচ্ছে না, তখন তো বাচ্চা এখান থেকে নিয়ে ফেলতেছে। স্যার ডেলিভারি মানে সিজার করেছে, ঠিক আছে। সিজারটা এভাবে ভালো না এভাবে তো ভালো, এখন তো বেশিরভাগ আগে এভাবে করতো। না এভাবে হয় না,
সেটা হবে এভাবে। আমার খুব শাশুড়ি একটা দেখছি না 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 সেটা এভাবে হবে। সেটা হবে নাভির ঠিক নিচ দিয়ে, উপর দিয়েও না, নাভির ঠিক নাভির ঠিক 1 ইঞ্চি, 1 ইঞ্চি বা 2 ইঞ্চি, 1 থেকে 2 ইঞ্চি, 1 ইঞ্চি নিচে, 1 ইঞ্চি, নাভির 1 ইঞ্চি নিচে, 1 ইঞ্চি নিচে করে 8 থেকে 10 ইঞ্চির একটা ইনসিশন থাকে। ওই ইনসিশনটা দিয়ে একদম পুরোটা নিয়ে নেয়। তবে এখানে যারা কাজ করে ওরা খুব এক্সপার্ট, হ্যাঁ, এক্সপার্ট না হলে এটা সম্ভব না, কারণ এখানে অনেকগুলো লেয়ার আছে। এখানে লেয়ার, মাসেলের লেয়ার, আমাদের যে স্কিনের লেয়ার আছে, এপিডার্মিস, ডার্মিস, সাবকুটেনাস, মাসেল, এগুলো সব কাটতে হয় না, সব কেটে 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 একটা লেয়ার বাই লেয়ার কাটতে হয়। আমার সেলাই করার সময় লেয়ার বাই লেয়ার কেটে দিতে হবে না, একসাথে কাটা যাবে না, একসাথে কাটা যাবে না, অ্যানেস্থেসিয়া দিতে হয় না, একসাথে কাটা যায় না। ওটা হচ্ছে কি একসাথে কাটা যাবে না, লেয়ার বাই লেয়ার, এক লেয়ার। ওরা ডাক্তাররা বুঝে ওগুলো, যারা আপনাদের এই সিজারটা যারা করবে ওনারা কিন্তু এই জিনিসটা খুব সূক্ষ্মভাবে বোঝে এবং খুব অভিজ্ঞ, ওনারা ওই কাজের জন্য খুব অভিজ্ঞ। হ্যাঁ, বেশি তো সময় লাগে না, তার মানে কেটে কেটে নিয়ে ফেলবে। হ্যাঁ, লেয়ার বাই লেয়ার কাটতে হবে, ঠিক আছে? এপিসিডমি হচ্ছে যেটা না, এপিসিডমি হচ্ছে যে কি সার্জিক্যাল ইনসিশন মেড ইন দ্য পেরিনিয়াম, মেড ইন দ্য পেরিনিয়াম, পেরিনিয়াম টু ওয়াইডেন দ্য ভেজানাল ওপেনিং, ভেজানা ওপেন হওয়ার জন্য বা ভেজানালকে ওয়াইড বা প্রশস্ত করার জন্য যেটা কাটা হয় ওটার নাম হচ্ছে এপিসিডমি। আর ওটা হচ্ছে যে কি ইনসিশন, ইনসিশন দিয়ে কাটবে। ম্যানুয়াল রোটেশন, ম্যানুয়াল রোটেশন, if the baby head is in the unfavorable position, the healthcare provider may use their hand to manually rotated by the body head during delivery. তাহলে ম্যানুয়ালি বলতে আমরা যখন হ্যান্ড দিয়ে ডেলিভারি করে, হাত দিয়ে যখন ডেলিভারি করে, নর্মাল ডেলিভারি যেগুলো হয়, তখন বাচ্চাটাকে কিভাবে ধরবে, হ্যাঁ, বাচ্চাটাকে কিভাবে ধরতে হবে, হাতটা প্রথমে দিতে হবে মাথার নিচে করে, মাথার নিচে দিয়ে দিতে হবে, ঠিক আছে? দিয়ে তারপর আস্তে আস্তে মাথাটা ধরতে হবে, মাথা ধরার পর পুরোটা বের করবে, তারপর আস্তে আস্তে করে, হ্যাঁ, বাই রোটেশন করে সামনে বের করতে হবে। তখন স্যার ঘুরে ফেলতে হবে না স্যার? ঘুরে ফেলতে হবে। রোটেশনের চিত্র দিচ্ছে তো এখানে দেখেন, চিত্রের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এটা গেল, ডেলিভারি করে ফেললাম, আমি সিস্টেম হবে না কেউ, হ্যাঁ, ডেলিভারি তো হয়ে গেছে, ঠিক আছে? এরপর হচ্ছে নিউবর্ন কেয়ার, নিউবর্নের কেয়ার। হ্যাঁ, এই পড়াগুলো তো আসলে মজা পড়া, আপনারা মজা করে পড়েন না, দেখে এটা মজা হয় না। এগুলো হচ্ছে মজা না, অনেক মজা না পড়াগুলো। এই যে প্রথমে আমরা প্ল্যান করছি কি বাচ্চা নিব, ঠিক আছে? প্ল্যান করছি না, বাচ্চা নিব। এতদিন ধরে আমি যেগুলো করছি, অনেক শয়তানি করছি, অনেক দুষ্টামি করছি, অনেক কিছু করছি, হ্যাঁ, অনেক অ্যালকোহল ড্রিঙ্ক করছি বা স্মোকিং করছি, হ্যাঁ, অনেক কিছু করছি। কিন্তু যখন থেকে আমি পরিকল্পনা করছি যে আমি বাচ্চা নিব, তখন থেকে আমার সবগুলো বাদ। প্রথমে ওইটা এক। দ্বিতীয় নম্বরের মধ্যে কি করলাম, প্রেগন্যান্সি রিস্কের সাথে সম্পর্ক জানতে। দ্বিতীয় নম্বরের মধ্যে আমি করলাম কি, যে বাচ্চা নিবে ওনার বোনের কোনো সমস্যা আছে কিনা, ওনার বোন থাকলে বা ওনার মা বাবা, হ্যাঁ, ওনার মা বা ওনার দাদির মানে মার লেভেলের যারা আছে ওদের মধ্যে কোনো ফ্যামিলি হিস্ট্রির মধ্যে কোনো গর্ভপাতের বা প্রিম্যাচিউর বেবির হিস্ট্রি আছে কিনা। ওটা কি স্যার কনজেনিটালি স্যার কি? হ্যাঁ, ইয়েস কনজেনিটালি হয় অনেক সময় এমনি আদার্স বিভিন্ন কারণে হয়ে থাকে, তো কনজেনিটালি মানে দেখতে হয়। তাহলে এখন দেখা যাচ্ছে কি হ্যাঁ হিস্ট্রি আছে কি মানে মহিলাটার মায়ের এই সমস্যা বা মহিলাটার বোনের এই সমস্যা, হ্যাঁ, তাহলে ওইটা আমাকে মাথায় রাখতে হবে। কি ধরনের সমস্যা? দেখা গেল স্যার মায়ের ছিল না বা বোনের যদি এরকম হয়ে থাকে, হতে পারে, তাহলে ওটাকে বোন টু বোন ক্যারি করতে পারে, হ্যাঁ, কারণ নাকি মায়ের সন্তান, ঠিক আছে? তো ওটা দেখতে হবে কেন? ওটা দেখতে হবে যে আমি প্রেগন্যান্সি পরিকল্পনা করার সময়, হ্যাঁ, তারপর আমি ধরলাম এটা প্রেগন্যান্সি পিরিয়ড শুরু হওয়ার পর থেকে এখন তারপর আমাকে আবার অর্থ জোগাড় করে রাখতে হবে, ডাক্তারের কাছে ভিজিটের জন্য রেডি রাখতে হবে। তো প্রেগন্যান্সি পিরিয়ড চলতেছে, প্রেগন্যান্সি পিরিয়ড চলাকালীন সময়ে রিস্কগুলো কি এগুলো আমাকে জানতে হবে, ঠিক আছে? প্রেগন্যান্সি চলাকালীন সময় রিস্কগুলো কি রিস্ক হতে পারে। যেমন
আমরা বলছি কি প্রেগন্যান্সি রিস্ক কি হাইট ওয়েট ডায়াবেটিস প্রি প্রেগন্যান্সি এগুলো আচ্ছা এটা তো প্রি প্রেগন্যান্সির মধ্যে আমরা হাইট দেখবো, ওয়েট দেখবো, ডায়াবেটিস দেখবো, তারপর ফ্যামিলি হিস্ট্রি দেখবো, ওগুলো দেখবো। তারপর প্রেগন্যান্সি চলাকালীন সময়ে ডিউরিং প্রেগন্যান্সি চলাকালীন সময়ে মানে প্রেগন্যান্সি টাইমের মধ্যে বেশি ইমার্জেন্সি কি বাচ্চা নড়াচড়া হচ্ছে না, ব্লিডিং হচ্ছে, আর পা বের হয়ে গেছে, হ্যাঁ হাইপারপ্যারেসিয়া হয়ে গেছে, হাইপারটেনশন হয়ে গেছে, হ্যাঁ এগুলো হচ্ছে কি হ্যাঁ উল্টো আছে, পা আছে, তাহলে এগুলো হচ্ছে কি তার জন্য খুব রিস্ক। এগুলো যদি হয় তাহলে সাথে সাথে কি করতে হবে, মেডিকেল নিয়ে যেতে হবে, ঠিক আছে। হ্যাঁ তারপরে কি করছি আমরা, এরপরে কি করছি, ভ্যাকসিনেশন এরপরে এগুলো করার পরে বাচ্চাকে টেবিলে উঠালাম, মানে কোথায় উঠালাম, টেবিলে, ডেলিভারি টেবিলে উঠালাম। ডেলিভারি টেবিলে উঠানোর পরে ওনাকে আমরা এই বাচ্চা হওয়ার জন্য যে সহযোগিতাগুলো করব তার মধ্যে হচ্ছে 4টা টাইপ। একটা হচ্ছে কি ভ্যাকুয়াম দিয়ে, একটা আমরা করব কি ভ্যাকুয়াম এক্সট্রাক্টর দিয়ে, আরেকটা হচ্ছে ফরসেপস ডেলিভারি, ভ্যাকুয়াম এক্সট্রাক্টর, ফরসেপস ডেলিভারি, তারপর আরেকটা হবে ইপিসিটমি, আরেকটা হচ্ছে ম্যানুয়াল রোটেশন। ম্যানুয়ালি সাধারণভাবে যেভাবে আসে ম্যানুয়াল রোটেশন, ইপিসিটমি, তারপরে ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম, তারপর হচ্ছে ফরসেপ। হ্যাঁ এই 4টা হচ্ছে কি, এই 4টা হচ্ছে আমাদের ডেলিভারি প্রসিডিউর। ডেলিভারি প্রসিডিউরে আমরা অ্যাসিস্ট করব মহাজন, কিভাবে করব, ডেলিভারি প্রসিডিউরে অ্যাসিস্ট করব ভ্যাকুয়াম এক্সট্রাক্টর, ফরসেপ ডেলিভারি, ইপিসিটমি, রোটেশন, ম্যানুয়াল রোটেশন। এই 4টা পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারবো, অ্যাসিস্ট করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে নিউবর্ন, বেবি হয়ে গেল, বেবি হওয়ার পরে বেবিকে কি ধরনের যত্নার্থী করতে হবে, বেবিকে যত্নার্থী করতে হবে কি ফিডিং এট ফার্স্ট, যেটা বেবির দরকার 1 ঘন্টার মধ্যে, উইথিন 1 আওয়ার্স এর মধ্যে তাকে মায়ের বুকের দুধ অবশ্যই শাল মায়ের বুকের দুধ কি করতে হবে, অবশ্যই খাওয়াতে হবে। কেন খাওয়াতে হবে, কারণ দিস ইজ এ ফার্স্ট ভ্যাকসিন অফ চাইল্ড। হ্যাঁ এটা বাচ্চা কি প্রথম ফার্স্ট ভ্যাকসিন। প্রিম্যাচিউর বেবি হলে স্যার তখনই খাওয়াই, তখন তো মনে হয় বাইরের এমনিতে পকতে যা দুধ খাওয়ায় না না, প্রিম্যাচিউর বেবি হলে যদি মায়ের দুধ না থাকে, প্রিম্যাচিউর বেবি হলে তো মায়ের দুধ থাকার কথা না। আচ্ছা তাহলে বাচ্চা হওয়ার পরে মূলত মায়ের দুধ তৈরি হয় এরকম? হ্যাঁ অবশ্যই, এটা ন্যাচারালি গড গিভেন। তাহলে এর আগে চাইলেও না, তাহলে প্রিম্যাচিউর হয়ে গেলে তাহলে হবে না, তখন তো মানে হয়। হ্যাঁ যখন বাচ্চা আসবে তখন তো দুধ তৈরি হবে, মায়ের বুকে দুধ তৈরি হবে কখন, বাচ্চা সম্পূর্ণ ডেলিভারি, বাচ্চা আসার পরে। হ্যাঁ তাহলে এটা প্রি টাইমে আসবে না, প্রি টাইমে এটা আসবে না, এটা হচ্ছে গড গিভেন। হ্যাঁ অনেকে আমার 2-3 দিনে দুধ আসে না, আমার বাচ্চারে ওর দাদি ওই মিষ্টি গুলাই এটা হচ্ছে রিয়ার কেস। হ্যাঁ এটা হচ্ছে স্যার আমি যখন 6 মান্থ প্রেগন্যান্ট ছিলাম তখন থেকে আমার ব্রেস্ট ব্রেস্ট ফিডিং এর জন্য মানে প্রস্তুত হয়ে গেছে। এটা হচ্ছে যে কিছু গড গিফটেড মানে কিছু হচ্ছে যে ফিজিক্যালিও কিছু কারণ আছে, যেমন ওনার বাচ্চা জন্মের পরেও আসে নাই, কিন্তু ওনার বাচ্চা 7 মাসের মধ্যে চলে আসছে। আর ওটা আমার সমস্যা ছিল, খানা খাইতে পারি না, যে কিছু খাইতে পারি না, কিছু খাইতে একবার কিছু না, পানি শুধু পানি। পানি খাইতে হয়, এই সময়ের মধ্যে বেশি লিকুইড খাবারগুলো বেশি খাইতে হবে, লিকুইড তরল খাবার খাইতে হবে, বিভিন্ন প্রসিডিউর আছে, প্রসিডিউরগুলো মেইনটেইন করলে হয়ে যায়, সবগুলো মেইনটেইন করে করতে হবে। তাহলে নিউবর্নের কেয়ারের মধ্যে আমরা কি করব, এট ফার্স্ট হচ্ছে ফিডিং, প্রথমে কি ফিডিং, তারপর হচ্ছে যে ডায়াপারিং কোনটা, বাচ্চাকে আমরা ডায়াপার করাই, ওটা হচ্ছে ডায়াপারিং। তারপর হচ্ছে যে বাথিং, ক্রাইং, হ্যাঁ বাথিং, তারপর বাচ্চাকে গোসল দিতে হবে এবং ক্রাইং, বাচ্চা কান্না করতেছে কিনা এটা দেখতে হবে। নিউবর্ন কেয়ারের মধ্যে প্রথমে যে ফিডিংটা আছে ওটা হচ্ছে ব্রেস্ট ফিডিং। Encourage the support breastfeeding as and provided the essential nutrient of the antibodies of the baby's immune system. হ্যাঁ আমরা বলি না, একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন দুজন সমবয়সী, আপনারা এই দুজন সমবয়সীর মধ্যে দেখা যাচ্ছে কি
একজন একটু করে কাটছে, হাতের মধ্যে একটু কাটা গেছে, এভাবে চেপে ধরছে, ও কাটাটা ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। একই ফ্রেন্ড, একই সমবয়সী ফ্রেন্ড আরেকজন কাটছে, ও ডাক্তারের কাছে গেছে, ওষুধ খাচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, হ্যাঁ, তারপরে এটা ভালো হচ্ছে। সপ্তাহ পর সপ্তাহ চলে যাচ্ছে, এটা শুকাচ্ছে না। কেন? এটা ইমিউন সিস্টেম দুর্বল সেই জন্য। ইমিউন সিস্টেম দুর্বল। ইমিউন সিস্টেম যখন দুর্বল হবে তখন আপনার বডির যে প্রোটেকশন, ওই প্রোটেকশনটা ঠিক মতো হবে না। আমাদের শরীরে যে অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি বা ওগুলোকে আমরা কি বলি, ইমিউনোগ্লোবুলিন। এই ইমিউনোগ্লোবুলিন অ্যান্টিবডিগুলো আমাদের কি কাজ করে? ওটা আমাদের বাহিরের শত্রুর আক্রমণ থেকে আমার শরীরকে রক্ষা করে, বৃদ্ধি করে, সুরক্ষিত রাখে। হ্যাঁ, এবং সুরক্ষিত, আমার শরীরকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। কি? অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন। অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন। ওই ইমিউনোগ্লোবুলিন, এই ইমিউনোগ্লোবুলিন সবচেয়ে বেশি পাওয়া যায় মানে মায়ের দুধে। ঠিক আছে? সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়? হ্যাঁ, এই জন্য বলছে কি ব্রেস্ট ফিডিং প্রথম যেটা শাল দুধ, হ্যাঁ, ওটা কিন্তু অবশ্যই কি খাওয়াতে হবে ফার্স্ট আওয়ারের মধ্যে, ডেলিভারির ফার্স্ট আওয়ারের মধ্যে অবশ্যই খাওয়াতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি ফর্মুলা ফিডিং। ইফ ব্রেস্ট ফিডিং ইজ নট পসিবল অর ইনসাফিসিয়েন্ট, ফলো প্রপার গাইডলাইন ফর সেফ ফর্মুলা ফিডিং। যদি এখানে ফর্মুলা ফিডিং এর কথা বলছে, ফর্মুলা ফিডিং এর কথা বলছে কি জন্য? ইফ ব্রেস্ট ফিডিং নট কামিং, হ্যাঁ, নট পসিবল, then formula feeding start, with maintain appropriate formula feeding বলতে আমরা তো formula feeding আসলে আমরা বলি যে কি বাচ্চাদের ক্ষতি করতেছে, এটা করতেছে, ওটা করতেছে, আসলে কিন্তু ক্ষতি করতেছে একদিক দিয়ে এটা ঠিক, আর দিক দিয়ে যখন আপনি বাচ্চার মায়ের দুধ যখন পাবেন না তখন বাচ্চাদের বাঁচাবেন কেমনে? বাধ্য হয়ে দিতে হবে। বাধ্য হয়ে তখন দিতে হবে বলতে এটা দেওয়ার যে একটা টেকনিক, আমরা কিন্তু অনেক সচেতন মানুষও কিন্তু আমরা এটা অ্যাপ্রোপ্রিয়েট টেকনিকে খাওয়াইতে পারি না। কেমন? যেমন আমরা যে বাট দিয়ে খাওয়াই, হ্যাঁ, এই বাটটা যদি এরকম 4 কোণ বিশিষ্ট হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে অর্গানিজম গ্রো হয় বেশি। ওখানে স্যার অর্গানিজম এই কণাগুলোর মধ্যে কি থাকে? অর্গানিজম। তাহলে সবসময় বোতল চুজ করতে হবে ইউ শেপ, হ্যাঁ, প্রথম বোতল চুজ করতে হবে কি? ইউ শেপ। ইউ শেপের বোতল, এগুলো অর্গানিজম কম, হ্যাঁ, অর্গানিজম বলতে স্যার ব্যাকটেরিয়া। হ্যাঁ, ক্ষতিকর ব্যাকটেরিয়া। স্যার প্লাস্টিকের চেয়ে কাজ ভালো না স্যার? হ্যাঁ, প্লাস্টিক হোক বা কাঁচ হোক, হ্যাঁ, এই সাইজের এটা ইউজ না করে আমরা এই ধরনের এটা ইউজ করব, ইউ শেপটা ইউজ করব। এক। 2 নাম্বার হচ্ছে যে কি পরিষ্কার করার একটা ব্যাপার আছে, যে আমরা বোতলে করে খাওয়াই, ও বোতলটা পরিষ্কার করার একটা ব্যাপার আছে। 3 নাম্বার হচ্ছে যে কি ইনস্ট্রাকশনে দেখবেন আপনি এখানে লিখছে যে 2:3, হ্যাঁ, মানে এখানে 2 অথবা 20 ml into 3, 20 ml এর মধ্যে 3 চামচ দুধ দিতে বলছে ফর্মুলা 20 ml এর মধ্যে, ফর্মুলা এরকম আছে। অথবা বলছে যে আপনাকে 50 ml এর মধ্যে আপনি 5 চামচ কি দেন? দুধ দেন। হ্যাঁ, তো আমরা কি করি? গ্লাসের মধ্যে পানি নিয়ে নিছি অনেকগুলো, 1 চামচ দিয়ে দুধ গুলাই দিলাম, পাই গেল। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট হলো? না স্যার। হলো, ওটা তো বাচ্চারা কি হবে? ক্ষতি হবে। সে কারণে বলছে কি ফর্মুলা ফিডিং যদি আপনি বাচ্চাকে দেন, ফর্মুলা ফিডিং যদি আপনি বাচ্চাকে দেন, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট গাইডলাইন ফলো If breastfeeding is not possible or insufficient, follow proper guideline. কি করতে হবে? প্রপার গাইডলাইন। হ্যাঁ, প্রপার গাইডলাইন এর মাধ্যমে, প্রপার গাইডলাইনের সাহায্যে ফর্মুলা ফিডিং আপনি কি করতে পারবেন? দিতে পারবেন। ঠিক আছে। তারপর হচ্ছে কি ডায়াপারিং। চেঞ্জ ডায়াপার রেগুলারলি টু কিপ দ্য বেবি ক্লিন এন্ড ড্রাই। ডায়াপার পরানোর কতগুলো কৌশল আছে। ডায়াপারের মধ্যে আবার কতগুলো র্যাশ হতে পারে, ডায়াপার থেকে আবার ইচিং বা চুলকানি বা চর্মরোগ হতে পারে, ডায়াপার র্যাশ হতে পারে। ঠিক আছে, এগুলো ট্রিটমেন্ট সম্পর্কে আপনাকে অ্যাজ এ কেয়ার গিভার হিসেবে আপনাকে কি করতে হবে? ধারণা থাকতে হবে। ক্লিন দ্য ডায়াপার এরা
gently to prevent diaper rash এখানে লিখছে হ্যাঁ এরিয়া ক্লিন দ্য ডায়াপার এরিয়া জেন্টলি হ্যাঁ ডায়াপার এরিয়া বলতে যেখানে বাচ্চা ডায়াপার করবে বাচ্চা যেখানে ডায়াপার করবে ওই জায়গাটা কি করতে হবে ক্লিন রাখতে হবে চারিদিক দিয়ে ক্লিন রাখতে হবে হ্যাঁ তারপর ডায়াপার পড়বে নিচের দিকে জেন্টাল অর্গান যেখানে আছে ওগুলো কি করতে হবে পরিষ্কার। গ্রোইনের পাশে যে পাশে গ্রোইন আছে গ্রোইনের পাশে পরিষ্কার রাখতে হবে বাটুকের পিছনে পরিষ্কার রাখতে হবে হ্যাঁ যেগুলো মোট কথা খাস কাটা যেগুলো আছে বাচ্চা যদি মোটা হয় হেলদি হয় তাহলে দেখা যাচ্ছে কি এখানে না এখানে দুদিনতে বাস পড়ে গেছে হয় না এরকম হ্যাঁ এই বাসের মধ্যে কাটতে কাটতে বাচ্চার এত বড় ঘা হয়ে গেছে মা জানেও না কোথায় মাসেলের বাসের মধ্যে অনেক বাচ্চারা আছে অনেক মোটা তাই না তাদের ফিমেল গুলো মোটা হয় হ্যাঁ এইখানে বাস পড়ে গেছে বাসের পিছন কাটতে কাটতে এখানে ঘা হয়ে গেছে মা জানেও না ওটা জাস্ট কেন কাটে স্যার ও পানি জমে যায় অর্গানিজম জমে যায় পরিষ্কার না করার কারণে ডায়াপার র্যাশ ময়লা জমলেও হয়। ময়লা জমে ওই তো পরিষ্কার না করার কারণে হ্যাঁ, পরিষ্কার না করলে কি জমবে ময়লা জমবে ও ময়লা থেকে কি হবে অর্গানিজম হবে অর্গানিজমে কি ইনফেকশন হবে র্যাশ হবে কেটে যাবে তাহলে এগুলো কি করতে হবে পরিষ্কার পরিষ্কার করতে হবে হ্যাঁ ডায়াপারিং চেঞ্জ ডায়াপার রেগুলারলি টু কিপ দ্য বেবি ক্লিন এন্ড ড্রাই ক্লিন দ্য ডায়াপার এরিয়া জেন্টলি টু প্রিভেন্ট ডায়াপার র্যাশ ওই জায়গাগুলো কি করতে হবে জেন্টলি মানে স্মুথলি এগুলো ক্লিন রাখতে হবে স্মুথলি ক্লিন রাখতে হবে বাথিং স্পঞ্জ বাথ দ্য বেবি until the umbilical cord stump fall off and the circumcision heal. Use a mild baby soap and warm water and ensure the room is comfortably warm. কি বলছে বাথিং নিয়ে আপনাদের একটা প্রশ্ন আছে না প্রশ্নটা কিরকম দেখেন তো না বাচ্চা বাথিং বাচ্চাদের নিউরোটাল বাথিং নিয়ে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে কি নিউরোটাল বাথ তো নিউরোটাল বাথটা কি সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাকে কিভাবে স্নান কিভাবে করানো গোসল করানো যাবে হ্যাঁ আমি তো এমনি অন্য বাচ্চাদের মতো কি ওকে পানির মধ্যে ইয়া করতে পারবো না তাহলে নিউরোটাল বাথ এটা আলাদা একটা টপিক নিউরোটাল বাথ আমরা কিভাবে দিব তো এখন নিউবর্ন বেবিকে বাথ দেওয়ার সময় কি করতে হবে স্পঞ্জ করতে হবে হ্যাঁ ক্রাইং খেয়াল করতে হবে বাচ্চা কান্না করতেছে কিনা অ্যাটেন্ড টু দ্য বডি cries promptly to address their needs হ্যাঁ বাচ্চার কান্না শুনে আপনাকে বুঝতে হবে সে কেন কান্না করতেছে তার কি কোনো একটা ডিসকমফোর্ট হচ্ছে সে কি কোনো একটা ডিসকমফোর্ট ফিল